হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2023 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান অ্যানিমেটেড অ্যান্থোলজি টেলিভিশন সিরিজ হোয়াট ইফ সিজন 2 নিয়ে। এটি এমসিইউ মানে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের চতুর্থ মুক্তিপ্রাপ্ত টেলিভিশন সিরিজ। এটিকে চতুর্থ বললাম কারণ এটি এই সিরিজের দ্বিতীয় সিজন, আর প্রথম সিজন মুক্তি পেয়েছিল 2021 সালে, যেটা 9টি এপিসোড অলরেডি আমার চ্যানেলে এক্সপ্লেন করা আছে। তাই যারা একদম প্রথমবার এই সিরিজ দেখতে শুরু করেছেন তারা কিন্তু অবশ্যই প্রথম সিজনের 9টি এপিসোড দেখে নেবেন। প্রথম সিজনের মতো এই সিজনেও 9টি এপিসোড রয়েছে, আর আমি সেই প্রত্যেকটি এপিসোড নিয়ে পার্টিকুলার একটি করে ভিডিও আপনাদের সামনে খুব সংক্ষেপে উপস্থাপন করার চেষ্টা করব, যাতে আপনারা এই সিরিজের মূল স্টোরি খুব সহজেই বুঝতে পারেন। ওকে, তাহলে ইন্ট্রোডাকশন আর না বাড়িয়ে চলুন যাওয়া যাক মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বঙ্গউড জুনিয়র। প্রথমেই জানিয়ে দিই, এই সিরিজ অ্যানিমেটেড হলেও এখানে আমরা এমন কিছু ক্যারেক্টারদের দেখতে পাবো যাদেরকে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের মুভিতে অলরেডি দেখেছি কিংবা পরবর্তী কোনো মুভিতে দেখার সম্ভাবনা রয়েছে। আসলে এতদিনে তো আমরা প্রায় সকলেই জেনে গেছি এখন মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে যে ফেজ চলছে সেটি মাল্টিভার্স সাগার অন্তর্গত, মানে যে সাগাতে আমরা আমাদের পরিচিত ইউনিভার্স ছাড়াও বিকল্প বহু ইউনিভার্সের অন্যান্য ক্যারেক্টার বা অনেক অজানা গল্প দেখতে পাবো, ঠিক যেমনটা আমরা হোয়াট ইফ সিজন 1-এ দেখেছি। ওকে, তো সেই প্রথম সিজনের মতো দ্য ওয়াচার প্রথমেই আমাদেরকে জানায় টাইম স্পেস রিয়েলিটি স্থির থাকার মতো জিনিস না। এখানে একসঙ্গে অনেক ইউনিভার্স হতে পারে, যেখানে কোনো একটি ঘটনা চেঞ্জ হওয়ার ফলে তৈরি হতে পারে বিকল্প কোনো রিয়েলিটি, যেটা আমাদের জানা ইউনিভার্সের থেকে সম্পূর্ণ আলাদা। আর এখন আমরা তার থেকে এই রকমই অন্য একটি রিয়েলিটির গল্প শুনবো। ওকে, তো প্রথম এপিসোডের নাম কি হতো যদি নেবুলা নোভা কর্পসে জয়েন করতো। এবার নাম অনুযায়ী এখানে আপনাদের প্রথমেই জানতে হবে নেবুলা কে আর নোভা কর্পস বা কারা। আশা করি এটা তো আর নতুন করে আপনাদের বলতে হবে না যে কে নেবুলা, কারণ যারা এই সিরিজ দেখতে এসেছেন তারা আশা করি থ্যানোসের দুই পালিত মেয়ে নেবুলা এবং গামোরাকে অলরেডি চেনেন। আর দ্বিতীয়ত এই নোভা কর্পসের সাথেও আপনারা অলরেডি পরিচিত। কি মনে পড়ছে না, গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি মুভিতে দেখানো নোভা সাম্রাজ্যের রাজধানী জেন্ডার প্ল্যানেটের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। হ্যাঁ, এই জেন্ডার প্ল্যানেটেই আমরা প্রথমবারের মতো দেখতে পাই নোভা কর্পসদের, যারা নোভা সাম্রাজ্যের হয়ে ক্রিদের সঙ্গে লড়াই করে। যাই হোক, সেসব তো আমাদের মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ঘটনা, কিন্তু এখানে ওয়াচার আমাদের যে ইউনিভার্সের ঘটনা বলতে শুরু করে সেখানে আমরা এই জেন্ডার প্ল্যানেটেই নেবুলাকেও নোভা কর্পস হিসেবে দেখতে পাই, যে একটি ডেড বডির সম্মুখে উপস্থিত হয়েছে সে কিভাবে মারা গেছে সেটা তদন্ত করার জন্য। আর আরো আশ্চর্যের বিষয় হলো এই ডেড বডি আর কারোর না, ইয়ান্ডুর। কিন্তু নেবুলা এই স্থানে উপস্থিত হয়ে ইয়ান্ডু কিভাবে মারা গেছে বা তাকে কারা হত্যা করেছে এটা তদন্ত করার আগেই আরো কিছু নোভা কর্পস ওই স্থানে উপস্থিত হয়ে তাকে জানায় অরিজিনাল নোভা কর্পসরা এই মুহূর্তে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। তাই ব্ল্যাক অর্ডার টিমের সদস্যকে আর এখানে প্রয়োজন নেই। ব্ল্যাক অর্ডার টিম থ্যানোসের বাহিনীকে বলা হতো, এটাও নিশ্চয়ই আর নতুন করে বলতে হবে না। আর এখানে নোভা কর্পসের এই টিম নেবুলাকে সেই ব্ল্যাক অর্ডার টিমের সদস্য বলেই অপমান করে, কারণ আফটার অল সে থ্যানোসেরই মেয়ে। কিন্তু প্রশ্ন হলো নেবুলা নোভা কর্পস কিভাবে হলো, বা এই ইউনিভার্সে থ্যানোসই বা কোথায় গেল? আসলে গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি মুভিতে আমরা দেখেছিলাম থ্যানোস রোনানকে দায়িত্ব দিয়েছিল পাওয়ার স্টোন হাসিল করার জন্য, কিন্তু এখানে আমরা দেখতে পাই রোনান থ্যানোসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তার ব্ল্যাক অর্ডার টিম সহ থ্যানোসকেও হত্যা করে, যেখানে গামোরাও মারা যায়। কিন্তু নেবুলা কোনোভাবে তার হাত থেকে বেঁচে গিয়ে অনন্ত মহাকাশে হারিয়ে যায়, যেখান থেকেই তাকে উদ্ধার করে নোভা কর্পসের মেইন কমান্ডার নোভা প্রাইম। এই নোভা প্রাইমকেও আমরা গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি মুভিতে আগে থেকেই দেখেছি, তাই কারোর যদি চিনতে অসুবিধা হয় এই যে দেখে নিতে পারেন। ওকে, তো এরপর নোভা প্রাইমই নেবুলাকে নোভা কর্পসের ট্রেনিং দিয়ে তাকেও নোভা কর্পসে পরিণত করে। এবার আশা করি বোঝা গেছে নেবুলা কিভাবে একজন নোভা কর্পস। ওকে, তো এর কিছুদিন পরেই রোনান ওই জেন্ডার প্ল্যানেটেই হামলা করে বসে, ফলে তার হাত থেকে বাঁচার জন্য নোভা প্রাইম তাদের উন্নত টেকনোলজির সাহায্যে তাদের গ্রহের চারিদিকে একটি পাওয়ারফুল শিল্ড লাগিয়ে তাদের গ্রহকে পুরোপুরি ব্লক করে দেয়, যাতে রোনান তাদের উপর হামলা করতে না পারে। তো এইভাবেই ব্লক অবস্থায় এই প্ল্যানেট প্রায় 5 বছর অতিক্রম করে, আর এরই মধ্যে ঘটে ওই ঘটনা, মানে যেটা আমি এই ভিডিওর প্রথমেই আপনাদেরকে জানিয়েছি। র্যাভেজার্সদের লিডার ইয়ান্ডু কোনোভাবে মারা যায়, যেখান থেকেই অন্যান্য নোভা কর্পসরা অপমান করে নেবুলাকে তাড়িয়ে দিলেও পরবর্তীতে নেবুলা আবারও ওই স্থানে উপস্থিত হলে সেখান থেকেই সে ইয়ান্ডুর ইয়াকা অ্যারো উদ্ধার করে। এমনকি ওই অ্যারোর মধ্যেই থাকা একটি আশ্চর্য রকমের হলোগ্রামও সে দেখতে পায়, কিন্তু এই হলোগ্রামে কি রয়েছে সেটা সে কিছুতেই বুঝতে পারে না। ফলস্বরূপ সে সোজা উপস্থিত হয় হাওয়ার্ড দ্য ডাকের ক্যাসিনোতে, কারণ নেবুলার মনে হয় এই বিষয়ে যদি কেউ সাহায্য করতে পারে সেটা একমাত্র হাওয়ার্ড। আচ্ছা, এখানে উল্লেখ করে দিই এই ক্যাসিনোতে আমরা কর্গ, মিক এবং গ্রুটকেও কর্মরত অবস্থায় দেখতে পাই।
এনিওয়ে, এরপর নেবুলা যখন ওই হলোগ্রাম দেখিয়ে হাওয়ার্ডকে এই বিষয়ে সাহায্য করতে বলে, ঠিক তখনই কর্গ ওই স্থানে উপস্থিত হয়ে নেবুলাকে জানায় এটা হলো এই প্ল্যানেটের ডেটা কোর, আর এই প্ল্যানেটের চারিদিকে যে শিল্ড রয়েছে তারও সোর্স কোড এই হলোগ্রামের মধ্যেই রয়েছে। ফলে এটা শুনেই নেবুলা বুঝতে পারে হয়তো এই কারণের জন্য ইয়ান্ডু মারা গেছে। মানে এখানে নেবুলা খুব ভালো মতোই অনুমান করতে পারে কেউ হয়তো কোনোভাবে চেষ্টা করছে তাদের প্ল্যানেটের ওই শিল্ড ওপেন করতে, যে কারণেই ইয়ান্ডুর কাছে থাকা ওই সোর্স কোড উদ্ধার করতে গিয়ে তারাই তাকে হত্যা করেছে। মানে এখন নেবুলাকে কোনোভাবে এই প্ল্যানেটের সিকিউরিটি কোর পর্যন্ত পৌঁছে সেখান থেকে ওই শিল্ডের সোর্স কোড ডিলিট করতে হবে, যাতে কেউ 2 নম্বরই ভাবে ওই শিল্ড ওপেন করতে না পারে। কিন্তু এই প্ল্যানেটের সিকিউরিটি কোর পর্যন্ত পৌঁছানো এত সহজ ব্যাপার না, যে কারণেই নেবুলা সাহায্য নেয় ইয়নরগ নামক এক অপরাধীর, যে এর আগেই এই প্ল্যানেটের সিকিউরিটি হ্যাক করতে গিয়ে আটক হয়েছিল এবং বর্তমানে সে জেলে বন্দী। তো নেবুলা পরবর্তীতেই ওই জেলে উপস্থিত হয়ে প্ল্যান মতো তাকে সেখান থেকে ছাড়িয়ে নেয়, আর তারপর ওই ব্যক্তির সাহায্য নিয়ে এসে উপস্থিত হয় এই প্ল্যানেটের সিকিউরিটি কোরের সম্মুখে, যেখানে নেবুলা বিশেষ উপায়ে ওই কোর থেকে শিল্ডের সেই সোর্স কোড নিজের ব্রেনে কপি করে সেখান থেকে সেটা ডিলিট করে দেয়। কিন্তু এর পরবর্তীতে ইয়নরগ তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তার ব্রেনে একটি পেন ড্রাইভ লাগিয়ে ওই কোর কপি করে নেয় এবং নেবুলাকে ওই স্থানে ফেলে রেখে নিজে সেখান থেকে পালিয়ে যায়। যদিও ওই ডেটা কোড ধ্বংস হয়ে যাবার আগেই নেবুলা কোনোভাবে সেই স্থান থেকে বাইরে বেরিয়ে আসে, আর এরপরেই নেবুলা দেখতে পায় ইয়নরগ নোভা প্রাইমের হাতেই সেই পেন ড্রাইভ হস্তান্তর করে। আর এখানেই আমরা জানতে পারি নোভা প্রাইম বর্তমানে রোনানের সঙ্গে চুক্তি করেছে, যে চুক্তি অনুযায়ী নোভা প্রাইম তাদের প্ল্যানেটের ওই শিল্ড ওপেন করে দেবে আর বদলে রোনান নোভা প্রাইমকেই এই প্ল্যানেটের বস বানিয়ে দেবে। কিন্তু ওই শিল্ড ওপেন করার জন্য সোর্স কোড নোভা প্রাইম কিছুতেই উদ্ধার করতে পারছিল না, কারণ সিকিউরিটি কোড থেকে ওই কোড কপি করা একমাত্র কোনো সাইবর্গের দ্বারাই সম্ভব, যে কারণেই নেবুলাকে উদ্ধার করার পর প্ল্যান করে সে তাকে নোভা কর্পসে জয়েন করিয়ে নেয়, যাতে ভবিষ্যতে তার সাহায্যেই সিকিউরিটি কোড থেকে ওই কোড উদ্ধার করা যায়। তো এখন যেহেতু নোভা প্রাইমের সেই কাজ কমপ্লিট হয়েছে, তাই সে এই মুহূর্তে তার অন্য কিছু মেম্বারদের নেবুলাকে হত্যা করার আদেশ দিয়ে সেখান থেকে চলে যায়। যদিও নেবুলা তাদের হাত থেকে বেঁচে কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে যায়, যার পর সে আবারও উপস্থিত হয় হাওয়ার্ড দ্য ডাকের সেই ক্যাসিনোতে, যেখানে কর্গ, মি, গ্রুট এবং হাওয়ার্ড সকলে মিলেই আহত নেবুলাকে মেরামত করে। আর পরবর্তীতে নেবুলার কাছ থেকে সমস্ত ঘটনা শুনে সকলে একত্রিত হয় নোভা প্রাইমের বিরুদ্ধে মোকাবিলা করার জন্য। এদিকে দেখা যায় নোভা প্রাইম ওই সোর্স কোডের সাহায্য নিয়ে শিল্ড ওপেন করার কাজে লেগে পড়ে, আর রোনানও তার স্পেসশিপ নিয়ে জেন্ডার প্ল্যানেটের দিকে এগোতে শুরু করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওই শিল্ড অটোমেটিক বন্ধ হতে শুরু করলে রোনান ও তার স্পেসশিপ ওই শিল্ডের কারণে ধ্বংস হয়ে যায়। এতক্ষণে নেবুলা ও তার টিম সেখানে উপস্থিত হয়ে কিছু নোভা কর্পসদের হত্যা করে উপস্থিত হয় নোভা প্রাইমের সম্মুখে। যদিও নোভা প্রাইম এখনো হতবাক এটা দেখে যে ওই শিল্ড পুরোপুরি ওপেন না হয়ে কিভাবে বন্ধ হয়ে গেল। আসলে নেবুলা যখন তার ব্রেনে ওই সোর্স কোড ডাউনলোড করছিল তখনই সে তার মধ্যে কিছু চেঞ্জ করে দিয়েছিল, কারণ নেবুলার আগে থেকেই নোভা প্রাইম এবং ইয়নরগের উপর সন্দেহ হয়েছিল, যে কারণে সে ওই কাজ করে, আর সেই চেঞ্জের ফলেই এখন ওই শিল্ড আবারও বন্ধ হয়ে যায়। তো এত কিছু হওয়ার পরেও নোভা প্রাইম সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু লাস্ট পর্যন্ত উঁচু একটি বিল্ডিং থেকে পড়ে গিয়ে নোভা প্রাইম মারা যায়। এদিকে রোনানের খেলা যেহেতু শেষ হয়েছে, তাই তাদের প্ল্যানেট থেকে ওই শিল্ডও ওপেন করে দেওয়া হয়, ফলে পুরো প্ল্যানেটবাসীও একটি অন্ধকারাচ্ছন্ন জগৎ থেকে মুক্তি পায়। আর এখানেই এই এপিসোড সমাপ্ত হয়। আজ প্রথমেই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব, আমি অনেকদিন আগেই চ্যানেলের নামে একটি ফেসবুক পেজ ওপেন করেছিলাম, যদিও সেটা আপনাদেরকে তেমন ভাবে কোনোদিনই জানানো হয়ে ওঠেনি, কিন্তু এখন আমি এই বিষয়ে জানাতে বাধ্য হচ্ছি, কারণ দুদিন আগেই আমাকে এক বন্ধু স্ক্রিনশট পাঠিয়ে জানতে চেয়েছে কোনটা আমার অরিজিনাল পেজ। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব যত তাড়াতাড়ি সম্ভব আপনারা অরিজিনাল পেজটিকে ফলো করে দেবেন, লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আচ্ছা, আমি এই এপিসোডে থাম্বনেলে এপিসোড 10 লিখেছি, কারণ প্রথম সিজনে 9টি এপিসোড ছিল, সেই হিসাবেই এটি 10 নম্বর এপিসোড। কিন্তু এতে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি তাহলে চেঞ্জ করে সিজন 2 এর এপিসোড 1 লিখে দেবো। ওকে, তাহলে আজকের মতো এ পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরের এপিসোড নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।